সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে ডিপ্লোমা 4th সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টিং। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিবেন। যে অ্যাকাউন্টিং এর যে বিষয়টা, ধরেন আপনি ভোকেশনাল নবম দশম পড়েছেন, অথবা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে না, বেশিরভাগ শিক্ষার্থী আমরা জানি যারা ডিপ্লোমা পড়ালেখা করতেছেন তারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের জন্য এই বিষয়টা অনেক কঠিন হতে যাচ্ছে। যদিও আমরা আপনাদের 8 থেকে 9টা ক্লাসে পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে দিব। অলরেডি আমাদের অ্যাপসে সবগুলো বিষয়ের ক্লাস রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমি আপনাদেরকে অতি অল্প সময়ে এবং খুব সহজে কিছু বিষয় ধারণা দিব। ধরুন আপনি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যখন আপনি পড়ালেখা করেন, তখন কিন্তু আপনার ম্যাথমেটিক্স 1 বিষয়টা আপনার ছিল। যেমন আমরা যদি দেখি ম্যাথ 1, এবং সেই বিষয়ে যদি টেনশন করেছিলেন। যখন আপনি সেকেন্ড সেমিস্টারে তখন ম্যাথ 2, থার্ড সেমিস্টারে ম্যাথ 3। কিন্তু এই সবগুলো বিষয় বাদ দিয়ে আপনি এখন 4th সেমিস্টারে আপনার সামনে একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। যদিও আমাদের সিএসটি টেকনোলজি শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা 5th সেমিস্টারে রয়েছে, তো এইখানে কিছু বৈচিত্র্য রয়েছে। যেমন আমরা অনেক আগেই জানি যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে আমাদের 1 নং থেকে। যদি আপনি দেখেন আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সবসময় আমরা জানি যে 1 থেকে 10 এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন, 11 থেকে 20 এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন। তারপর কি জানি, তারপর জানি 21 থেকে 26 বা 27 এরকম থাকে আমাদের রচনামূলক কোশ্চেন। কিন্তু এইখানে বিষয়টা ভিন্ন। এইখানে হচ্ছে আপনি 1 থেকে 10 অতি সংক্ষিপ্ত কোশ্চেন পাবেন। আমাদের যে সাজেশন বা ইবুক রয়েছে সেখানে 1 থেকে 46 পর্যন্ত যে উত্তর সহ ইবুকটা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে প্রোভাইড করেছি, সেইখান থেকে আপনি সব কমন পাবেন খুব সহজে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। এবং 11 থেকে 20 যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো রয়েছে সেইখানেও আমরা 12 থেকে 13টা সংক্ষিপ্ত কোশ্চেন দিয়েছি। এর ভিতর থেকে কমন পাবেন। বলে রাখা ভালো, 2022 প্রবিধানে আপনাদেরকে জানিয়ে রাখি, 2022 প্রবিধানে অ্যাকাউন্টিং বিষয়ের উপর যখন প্রথম এই বিষয়টা ইন্ট্রোডিউস করা হয়, তখন কিন্তু আমরাই সর্বপ্রথম অ্যাকাউন্টিং এর উপর ইবুক বা সুপার সাজেশন তৈরি করেছিলাম, যা কোনো বোর্ড কোশ্চেন ছিল না। সেখান থেকে আমাদের সাজেশনগুলো দেখে নেবেন। বিগত 2টা পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষায় শতভাগ কমন, এবং আশা করি এই যে সেমিস্টার আপনারা রয়েছেন এই সেমিস্টারে আপনি সবকিছু কমন পাবেন। আমাদের মূল আলোচনা সেটা না, মূল আলোচনা হচ্ছে আমরা 11 থেকে 20 এখানেও আপনারা থিওরিটিক্যাল বিষয় পাবেন, এগুলো সবকিছু কমন থাকবে, আপনারা পড়ে নেবেন। কিন্তু 21 থেকে 26 এটা আমাদের আসবে না। আমাদের হবে 21 নং এ একটা অঙ্ক আসবে, 22 নং কোশ্চেনে একটা অঙ্ক আসবে, এবং 23 নং কোশ্চেনে একটা অঙ্ক আসবে। যেখানে 21 থেকে 22 এই 2টা অঙ্ক থেকে আমাদেরকে একটা অঙ্ক আনসার করা লাগবে। সাধারণত 21 নং যে অঙ্কটা সেটা জাবেদা থেকে আসে, এবং 22 নং যে অঙ্কটা নগদান বই থেকে আসে। তো আমরা 21 অথবা 22 যে কোনো একটা অধ্যায় ভালো করে করলে কিন্তু এটা কভার করতে পারি। এখানে 10 নাম্বার থাকবে। আর 23 নং যে কোশ্চেনটা সেটা হচ্ছে চূড়ান্ত হিসাব থেকে আসবে, আর্থিক অবস্থা বিবরণী থেকে আসবে। সেইখানে হচ্ছে আপনার 20 মার্কস থাকবে। এটা আপনার বাধ্যতামূলক আনসার করতে হবে। এখন আপনি একটু চিন্তা করেন যে এখানে যে 20 এবং 10 30 মার্কস, এই টোটালটাই হচ্ছে ম্যাথমেটিক্স। এই যে 30 মার্কসের মধ্যে যদি আপনি ম্যাথমেটিক্স গুলো 12 পারেন তাহলে ফুল 30 মার্কস পাবেন, না পারলে কিন্তু আপনার রেফার আসার সম্ভাবনা রয়েছে। কাজে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে আজকে কিছু বিষয় দেখাবো। সরাসরি আমরা চলে যাব ম্যাথমেটিক্সে। থিওরিটিক্যাল বিষয়গুলো আপনারা 1 নাইট প্রিপারেশন শেষ করতে পারবেন। আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে জাবেদা, যে অধ্যায়টা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়, এবং অনেক স্টুডেন্ট এইগুলো বোঝে না। আমি আশা করি আজকের ক্লাসে আমরা কোনো কিছুই বলবো না, শুধু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে সরাসরি অঙ্কগুলো করব। সরাসরি অঙ্ক এরকম ভাবে অঙ্ক আসে পরীক্ষায়, কিন্তু এই অঙ্কটা এইভাবে সবগুলো অঙ্ক আসে। অঙ্ক কিভাবে আসে, কিভাবে আনসার করবেন, সবকিছু আমাদের অ্যাপস দেওয়া রয়েছে, এগুলো আপনার বইও রয়েছে। এগুলো আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ধরুন আমরা যখন জাবেদা করব, এই টাইপের অঙ্ক আসবে আমাদের 10টা বা 12টা জাবেদা আসবে, এন্ট্রি দিতে হবে। সেগুলো শখ আপনারা শিখে নেবেন, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। এগুলো নিয়ে অযথায় কথা বলে লাভ নাই। এখন আসেন, অ্যাকাউন্টিং যদি আপনি পড়তে চান তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনাদের অনেকের কাছে জাবেদা, রেওয়া মিল, নগদান, অ্যাসেট, লায়াবিলিটিস ইত্যাদি যে ব্যাপার স্যাপারগুলো থাকে, এগুলো নতুন ট্রাম, আপনার কাছে এগুলো নতুন মনে হবে, কিন্তু আপনি একটু অভ্যস্ত হয়ে যাবেন। আমরা একটা ইকুয়েশন জানি, অ্যাকাউন্টিং যদি আপনি পড়তে চান তাহলে সেইখানে দেখবেন অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন রয়েছে, a = l + OE। এই ইকুয়েশনটা আপনারা ভালো করে একটু মনে রাখবেন, মাথায় রাখবেন। যেখানে বলা হচ্ছে a মানে হচ্ছে অ্যাসেট, l মানে হচ্ছে লায়াবিলিটিস, আর OE মানে হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি থেকে আবার ওনার সিকিউরিটি মানে হচ্ছে ক্যাপিটাল মাইনাস ড্রয়িং।
এটা হচ্ছে ওনার সিকিউরিটি। তো এখানে এ হচ্ছে সম্পদ, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ সমান লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, আর ওনার সিকিউরিটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হিসাব করবো আমরা ক্যাপিটাল থেকে ড্রয়িং বাদ দিব, অর্থাৎ ক্যাপিটাল হচ্ছে মূলধন, ড্রয়িং হচ্ছে আমাদের উত্তোলন, মূলধন থেকে উত্তোলন বাদ দিব। এটা আপাতত মাথায় রাখেন, তারপর আমরা অঙ্কগুলো করি। তাহলে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, A = L + OE। এইখানে জাবেদা শিখতে গেলে আপনাদেরকে অনেকেই শেখাবে সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এরপরে দায় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমি এত জটিল বিষয়ের মধ্যে যাব না। যারা একদম কাঁচা স্টুডেন্ট, ফার্স্ট ইমপ্রেশন, তারা হচ্ছে আমি মনে রাখা জরুরি নামে একটা বিষয় লিখে রাখছি। এই বিষয়গুলো আপনি চাইলে মুখস্থ করতে পারেন, চাইলে মনেও রাখতে পারেন। আপনি যদি মুখস্থ করেন তাহলে ফুল অঙ্ক আপনি আনসার করে আসতে পারবেন, বিন্দু মাত্র একটা অঙ্কও আপনার আনকমন থাকবে না। প্রথম যে বিষয়টা মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে নগদ টাকা। আপনি যদি দেখেন প্রথম যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে নগদ টাকা বিনিয়োগ করলে এবং আসবাবপত্র বা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা যদি শুরু করেন তাহলে নগদান হিসাব এবং আসবাবপত্র বা পণ্যদ্রব্য হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে স্যার এখানে আমাদের নগদান হিসাবটা কি, আসবাবপত্র পণ্যদ্রব্য হিসাবটা কি, মূলধন হিসাবটাই বা কি? আমি আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, আমি দুইটা বিষয় লিখবো। একটা হচ্ছে সম্পদ, সম্পদ মানে হচ্ছে আমাদের অ্যাসেট, এই সম্পদের মধ্যে হচ্ছে নগদ টাকা যেটাকে আমরা নগদান হিসাব বলি, আসবাবপত্র এটাও আমাদের সম্পদ, সুনাম এটাও আমাদের সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট এটাও আমাদের সম্পদ। যে কোনো টাইপের সম্পদ যদি ইনক্রিজ হয়, যদি বাড়ে, সেক্ষেত্রে এটা ডেবিট হবে। আর যদি আমাদের খরচ, খরচ মানে হচ্ছে এক্সপেন্ডিচার বা এক্সপেন্স, এটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে। আরেকটা বিষয় হচ্ছে ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করতে পারেন, এটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে। তাহলে আমরা এই তিনটা বিষয় মনে রাখবো, কি সম্পদ বাড়লে ডেবিট, খরচ বাড়লে ডেবিট, ড্রয়িং বা মালিকানা কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন এটা বাড়লে ডেবিট। আর বাদ বাকি বিষয় ভুলে যাব। কেন? আপনি জানেন সম্পদ বাড়লে ডেবিট, তাহলে কমলে কি হবে? ক্রেডিট। আপনি জানেন খরচ যদি বাড়ে আমাদের ডেবিট হবে, তাহলে কমলে কি হবে? শেখা দরকার নাই। এখন আমরা অঙ্কে আসি। আমরা এখানে লিখে রাখলাম যে দেখেন ওই নগদ টাকা বিনিয়োগ করলে এবং আসবাবপত্র, নগদ টাকা বিনিয়োগ করা মানে কি? আমরা কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখবো, যখন আমরা অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো করব তখন একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো ব্যক্তি নামে কোনো হিসাব করব না, আমরা প্রতিষ্ঠানের হিসাবগুলো আমরা করব। প্রতিষ্ঠানের হিসাবগুলো আমরা এন্ট্রি দিব। যে কোনো ব্যক্তি প্রথম ব্যবসা শুরু করতে গেলে তার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু বিনিয়োগ করে, সেটা নগদ টাকা হতে পারে, আসবাবপত্র হতে পারে, পণ্যদ্রব্য হতে পারে, ফার্নিচার হতে পারে, ইত্যাদি। তো যাই কিছু করুক না কেন, আপনি যখন কোনো কিছু বিনিয়োগ করবেন তখন সেটা নগদান হিসাব ডেবিট হবে। যখন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করবেন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি? মূলধন হিসাব। আপনি জাস্ট এই বিষয়গুলো এক নজরে একটু দেখে রাখবেন, তাহলেই হবে। পরবর্তীতে বিস্তারিত আলোচনা যেগুলো হচ্ছে টু দা পয়েন্টে, সেগুলো কিন্তু আমাদের রেকর্ড ক্লাসে দেওয়া রয়েছে এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে বোঝানো হবে। আপনারা এটা গ্লেন্স এই বিষয়টা দেখেন, সেটা হচ্ছে ব্যাংক হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো, বোঝালে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন লক্ষ্য করুন যে আমাদের ব্যাংক হিসাব খোলা হলো, সাপোজ মিস্টার প্রীতম বা মিস্টার ইমরান নাজির 50,000 টাকা নগদ এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পরে বলা হলো যে এখানে তার যে লেনদেনগুলো হয়েছে এই মাসে সেগুলো জাবেদাভুক্ত করো। সেইখানে প্রথমে বলা থাকবে যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো বা জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। এই টাইপের এন্ট্রি কিন্তু আপনাদেরকে করতে হবে এবং আসবে, সেটা আমরা সামারি আকারে একটু লিখে রাখলাম যে যদি ব্যাংক হিসাব খোলা হয় বা ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট। কেন? সেখানে ব্যাংক হিসাবটা আমাদের বাড়বে, ব্যাংক হিসাবটা আমাদের একদম সম্পদ, সম্পদ বাড়লে আমরা জানি ডেবিট। এবং নগদান হিসাব ক্রেডিট। কেন? আমরা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে প্রতিষ্ঠান থেকে নগদ ক্যাশ টাকা ব্যাংকে চলে গেছে, যখনই নগদ কোনো টাকা আমাদের কাছ থেকে চলে যায় তাহলে সেটা ক্রেডিট হবে। আর যদি প্রতিষ্ঠানে নগদ টাকা আসে বাড়ে তাহলে সেটা ডেবিট হবে। তো এগুলো আপনারা এটা গ্লেজ দেখে রাখবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে হবে। আরেকটা বিষয় দেখেন যে নগদে মাল বা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। বাকিতে বা ধারে মাল বা পণ্য করা হলে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে লক্ষ্য করুন যে ক্রয় হিসাব ডেবিট, এখানে ক্রয় হিসাব ডেবিট। মোট কথা হচ্ছে আপনি নগদে কিনেন বা বাকিতে কিনেন, যাই কিনেন, ক্রয় হিসাব সবসময় ডেবিট। যদি নগদে কিনেন তাহলে নগদ টাকা কমে যাবে
নগদ টাকা কমে যাবে। আর হচ্ছে যদি বাকিতে কিনেন তাহলে আপনার ঋণ বেড়ে যাবে, টাকা তো দিতে হবে আপনাকে, তাই না? তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে যদি ক্রয় হিসাব থাকে তাহলে সেটা ডেবিট, আর যদি বিক্রয় হিসাব থাকে নগদে মাল বা পণ্য বিক্রয় করা হলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বা ধারে মাল পণ্য বিক্রয় করা হলে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে বোঝা গেল যে ক্রয় হিসাব ডেবিট হবে, সেটা নগদে হোক বাকিতে হোক। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ক্রয় বা বিক্রয় তিন ভাবে হতে পারে। কিভাবে? আপনি কারো কাছ থেকে কোনো কিছু কিনলেন, সেই টাকাটা আপনি তিন ভাবে পরিশোধ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে নগদে পরিশোধ করতে পারেন, নাম্বার 2 হচ্ছে বাকিতে পরিশোধ করতে পারেন, নাম্বার 3 হচ্ছে ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো যেভাবেই আপনি পরিশোধ করেন, যদি নগদে করেন নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। যদি বাকিতে করেন তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, আর যদি ব্যাংকে করেন তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। সিম্পল। সেম ভাবে আপনি যদি বিক্রয় হিসাবও করেন একই ঘটনা ঘটবে, শুধু মনে রাখবেন ক্রয় হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়। তো নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে বলা হচ্ছে আপনার সমস্ত খরচ। আমরা আপনাদেরকে কি বলেছিলাম? এক্সপেন্স, অর্থাৎ আপনাদেরকে বলা হয়েছিল যে সমস্ত খরচ বা এক্সপেন্ডিচার যেগুলো এক্সপেন্স বা সমস্ত এক্সপেন্ডিচার এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আপনি কর্মচারীদের বেতন দিবেন ডেবিট, আপনি গ্যাস বিল দিবেন এটা খরচ, কর্মচারীর বেতন দিবেন কর্মচারী হিসাব, এবং আপনি ইলেকট্রিসিটি বিল দিবেন, পেপার বিল দিবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান রান করতে যে সকল খরচ হয় সমস্ত খরচ যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট হবে, আর যদি কমে যায় সেটা ক্রেডিট হবে। এবং সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলে, একটু আগে বলেছি আপনাদেরকে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি ব্যাংক থেকে উত্তোলন করেন তাহলে নগদান হিসাব ডেবিট ও ব্যাংক হিসাব ক্রেডিট। এই বিষয়টা ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, এটা পরীক্ষায় আসবে, মাস্ট বি। এটা ভালো করে একটু শিখে রাখেন। এই বিষয়গুলো আপনারা এক নজরে একটু দেখে রাখবেন। এখন আমরা কিছু লেনদেন দেখি যে পরীক্ষায় কিভাবে লেনদেন গুলো আসতে পারে। এই লেনদেনের সঙ্গে এগুলো সম্পর্কযুক্ত। যেমন জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। আমরা আগেই বলেছিলাম যে যদি আপনি ব্যাংকে হিসাব খোলেন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে টাকা কমে যাবে, ব্যাংকে বেড়ে যাবে। তো দুইটাই কিন্তু আমাদের সম্পদ। যেমন নগদান হিসাব এটাও আমাদের সম্পদ, ব্যাংক হিসাব এটাও আমাদের সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো যখন আপনি ব্যাংকে হিসাব খুলতেছেন তখন টাকা আপনার কাছ থেকে কমে গেল মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে। আর ব্যাংক হিসাব এটাও কিন্তু আপনার সম্পদ, ব্যাংক হিসাব বেড়ে গেল তাহলে ব্যাংক হিসাবটা আমাদের ডেবিট হয়ে যাবে। সেম জনতা ব্যাংক হিসাব, যে ব্যাংকে আপনি হিসাব করলেন, এখানে জনতা ব্যাংকের পরিবর্তে যদি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থাকে কোনো সমস্যা নেই। যে ব্যাংকে আপনি হিসাব খুলেন না কেন ব্যাংকে টাকা জমা রাখলেই সেটা ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে। এরপরে যেটা আমার পরীক্ষায় সব থেকে বেশি আসবে, এগুলো সবগুলো পরীক্ষায় আসবে, যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। আমরা একটু আগে বলেছিলাম যে পণ্য যদি আপনি ক্রয় করেন, পণ্য চেকের মাধ্যমে কিনতে পারেন, আপনি হচ্ছে চেকের মাধ্যমে কিনতে পারেন, অথবা আপনি নগদে কিনতে পারেন, আপনি ধারে কিনতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে যেমন ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলেন আমরা সবসময় ক্রয় হিসাবকে ডেবিট রাখবো। নেক্সট আমরা দেখবো যে পণ্য যদি আপনি চেকের মাধ্যমে না কিনেন, ধারে কিনেন, তাহলে কি হয়? মিস্টার প্রীতমের নিকট থেকে মূল মাল ক্রয় করা হলো 5,000 টাকা। এখানে দেখেন যে মিস্টার প্রীতম যখন কোনো কিছু কিনবেন এবং নাম লেখা থাকবে তখন বুঝতে হবে এই ক্রয়টা আপনার বাকিতে ক্রয় হয়েছে। বাকিতে ক্রয় মানে আমি পূর্বেই বলেছি যে ক্রয় যেভাবেই করেন, নগদে, বাকিতে, চেকের মাধ্যমে, একটু আগে দেখলাম চেকের মাধ্যমে, এখন দেখলাম কি মিস্টার প্রীতমের কাছ থেকে। তো ক্রয় হিসাবটা আমরা ডেবিট করব। আর প্রদেয় হিসাব মানে মিস্টার প্রীতমকে পরবর্তীতে আমরা দিতে হবে, সেখানে আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট পাশে রাখবো। নেক্সট হচ্ছে সেম ভাবে যে ক্রয়কৃত মাল বা পাওয়ান্ন মিস্টার নিশান থেকে ফেরত দেওয়া হলো, যে কোনো নাম থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার আন্তঃফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এগুলো বিবরণ দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে এট এ গ্লেন্স, অর্থাৎ সবগুলো বিষয় আপনারা ফার্স্ট টাইম এগুলো একটু মনে রাখবেন। যদি অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো করতে চান এই বিষয়গুলো আপনাদের মনে রাখবেন। আমি শর্ট করে আপনাদের সুবিধার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। তো শফিউলের নিকট হতে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা। আমি পূর্বেই বলেছি ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা পণ্য বিক্রয় করছেন শফিউলের নিকট, নাম যদি থাকে সেটা বাকিতে ধরে নেবেন। একটু আগে প্রীতমের কাছ থেকে কিনেছিলাম বাকিতে, এখন শফিউলের নিকট বিক্রি করেছি, এটাও বাকিতে, কারণ নগদ কথা বলার নাই। আর নাম থাকলে সেটা বাকিতে হবে। আপনি প্রাপ্য হিসাবটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিটটা ধরবেন। আর যেহেতু আপনি বিক্রি করছেন টাকা এখনো পান নাই, পরে পাবেন, প্রাপ্য হিসাবকে ডেবিট করে দিবেন, কারণ যখন টাকা পাবেন তখন সেটা বেড়ে যাবে। এরপর
এরপর আমরা দেখবো যে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। আমি বারবার বলেছি যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় তিন ভাবে হতে পারে, নগদ, বাকি, চেক। এই তিনটা বিষয় মাথায় রাখবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না বা ডাউট হবে না। যেমন যদি আপনি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করেন 22,000 টাকা, তাহলে কি হবে, আপনি টাকা যে যদি নগদে বিক্রি করতেন সেটা নগদ ক্যাশ পেতেন। এখন তো আপনি ব্যাংকের মাধ্যমে বিক্রি করছেন, মানে ব্যাংকের চেক পেয়েছেন, কাজে ব্যাংকে টাকা ঢুকছে, তো ব্যাংক হিসাব আমাদের ডেবিট, ব্যাংক যেহেতু আমাদের সম্পদ, ব্যাংক হিসাব যেহেতু আমাদের সম্পদ, আর বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট থাকে, ক্রেডিট হবে। এরপর এরপর আমরা দেখবো যে বিক্রিত মাল ফেরত আসলো। আপনি একটা পণ্য বিক্রি করছেন, সেই মালটা ফেরত চলে আসলো। যদি আপনি কোনো একটা পণ্য বিক্রি করেন, সেই মালটা যদি আবার ফেরত চলে আসে, তাহলে আপনার লস হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বিক্রয় ফেরত হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ নগদ টাকাটা তখন কমে যাবে। যেহেতু এগুলো লিখে নেবেন, যেহেতু বিক্রিত পণ্য বা মাল ফেরত করা হলো। এরপর চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা 22,000 টাকা, এটা আমরা বলেছি। নেক্সট, বিক্রিত মাল ফেরত আসলো, এটা আমরা বলেছি। নেক্সট, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 18,000 টাকা। কর্মচারী হিসাব, বেতন হিসাব হচ্ছে আমাদের সবসময় খরচ হয়, খরচ হিসাব সবসময় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। প্রথমেই বলেছি বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। সিম্পল বিষয়, এগুলো সবসময় মুখস্থ রাখবেন, এগুলো পরীক্ষায় সবসময় আসবে এবং এগুলো কাজে লাগবে। আমরা দেখি চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করলো 2,000 টাকা। এইখানে ঘটনা হচ্ছে যে আমার খরচ যদি বাড়ে তাহলে সেটা ডেবিট হবে। আপনি ভাড়া পরিশোধ করছেন, খরচ হিসাব ডেবিট। কিভাবে করছেন? ব্যাংকের মাধ্যমে। নগদ টাকা তো কমে নাই, তো ব্যাংকে টাকা কমছে, ব্যাংকে টাকা যদি আপনার কমে, সেই ক্ষেত্রে কি হবে, ব্যাংকের হিসাবটা কমে যাবে না? এটা তো আমাদের সম্পদ, তাহলে ব্যাংক হিসাবটা আমাদের ক্রেডিট দিলাম। এই যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলো, ঠিক আছে। নেক্সট, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, এটা পরীক্ষায় আসবে, মাস্ট বি আসবে। আমি বলে দিলাম অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা বা কুঋণ ধার্য করা হলো, এটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ ধার্য করা হলো 2,000 টাকা। এটার বিষয়টা কি, অনাদায়ী পাওনা হচ্ছে এরকম একটা পাওনা, যে পাওনাটা আপনি কখনো পাবেন না বা পাওয়ার আশা আপনি করতে পারেন না, এটাকে বলা হয় কুঋণ। এই টাকাটা আমরা হিসাবভুক্ত করতে হবে অ্যাকাউন্টিং এ, সেজন্য এটা কিভাবে রাখা হয়েছে। এরপরে আমরা দেখব যে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো। অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অবচয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। এটা কিন্তু সেম টু সেম পরীক্ষা থাকবে, সবগুলোর পরীক্ষায় থাকবে। নেক্সট, যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এইখানে যে বিষয়গুলো বলা হয়েছে, উত্তোলন হিসাব, যে কারবার হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। এখানে মাইন্ডেড, আমি ড্রয়িং নামে বলেছিলাম যে মালিক কর্তৃক উত্তোলন আর হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, দুই বিষয়। যদি মালিক কর্তৃক উত্তোলন হয় তাহলে আপনার নগদান উত্তোলন হিসাব ড্রয়িং এক্সপেন্স হচ্ছে ডেবিট, আর নগদান হিসাব নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। খুবই সিম্পল, এগুলো আপনারা এক নজর দেখে যান তাহলে হবে। এরপর হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2,000 টাকা। এখানে দুইটা বিষয়, মালিক কর্তৃক উত্তোলন, ব্যাংক কর্তৃক উত্তোলন। যখন আপনি ব্যাংক হতে উত্তোলন করবেন তখন যে বিষয়টা হবে, আপনি ব্যাংক থেকে টাকা প্রতিষ্ঠানে নিয়ে আসতেছেন, প্রতিষ্ঠানে টাকা যেভাবে আসুক, আপনি নগদে আসুক, বাকিতে আসুক, ব্যাংক হতে আসুক, যেভাবে আসুক, টাকা যদি আসে আপনার মূলধন নগদান হিসাব ডেবিট হয়ে যাবে সব সময়। আর এখানে ব্যাংক থেকে যেহেতু টাকা উত্তোলন করছেন, ব্যাংক হিসাবটা আপনার ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে কমিশন পাওয়া গেল 1,000 টাকা। কমিশনটা বিষয়টা কি, কমিশন বিষয়টা যদি আপনাদেরকে বলি যে নগদান হিসাব ডেবিট হবে আর কমিশন হিসাবটা ক্রেডিট হবে। কি রকম, আপনি ধরেন ব্যাংকে সারা বছর বা 1 মাস টাকা রাখলেন, 1 মাস টাকা রাখলেন 50,000 টাকা। তো 1 মাস বা 1 বছরের জন্য যে টাকাটা আপনি রাখলেন, সেই টাকা উপর ব্যাংক থেকে আপনাকে কিছু ইন্টারেস্ট প্রদান করা হলো, অর্থাৎ কমিশন দেওয়া হলো। তো এই 50,000 টাকা বা যে কোনো টাকার উপর যদি আপনি কমিশন পান, ইন্টারেস্ট পান, এটাকে ইন্টারেস্ট বলা হয়। সেই সময় ইন্টারেস্টের টাকাটা আপনার প্রতিষ্ঠানে ঢুকছে, মানে নগদ টাকা বেড়ে যাবে, নগদান হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট করে দিবেন। এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা দেখি যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 200 টাকা। এইখানে বিষয়টা কি, ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক থেকে আমার টাকা কমে যাবে। কেন কমে যাবে, আমি আপনার বিষয়টা বলি যে যদি নগদ টাকা বাড়ে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা যদি কমে তাহলে নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে যদি টাকা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক থেকে যদি টাকা কমে ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক থেকে আপনাকে নির্দিষ্ট সময় পর একটা কমিশন প্রদান করে, পাশাপাশি আপনি ব্যাংকের বিভিন্ন চার্জ রয়েছে, যেমন SMS চার্জ, ইন্টারনেট চার্জ, ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন বা SMS বাবদ একটা ফি থাকে বা বাৎসরিক একটা ফি থাকে প্রত্যেক অ্যাকাউন্টের। তো সেই ফি বাবদ তারা কিছু টাকা এখান থেকে কেটে রাখছে, এটাকে বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তো এইরকম যদি টার্ম থাকে তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিবেন।
এরপর হচ্ছে সেভিং সার্টিফিকেট ক্রয় করা হয়েছে 2000 টাকা। এই বিষয়টা কি? সেভিং সার্টিফিকেট মানে হচ্ছে আপনি এখানে বিনিয়োগ করছেন, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে টাকা অবশ্যই কমবে। যেহেতু প্রতিষ্ঠানে টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। আর যেহেতু বিনিয়োগ করছেন, এটা আপনার একটা সম্পদ, বিনিয়োগ হিসাব ডেবিট। এটা আপনার মূলধন, বিনিয়োগ করছেন, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব মূলধন, সেহেতু আমাদের বিনিয়োগ হিসাবটাকে ডেবিট করে দেব। তো এরপর দেখবো আয়কর প্রদান করা হলো 4000 টাকা। আয়কর প্রদান করছেন, কোথায় করছেন? 4000 টাকা। কিভাবে করছেন? এইখানে হচ্ছে আয়কর প্রদান করছেন মানে হচ্ছে নগদ টাকা আপনার কমে যাবে, তাহলে নগদান হিসাবটাকে আমরা ক্রেডিট করলাম আর উত্তোলন হিসাবটাকে আমরা ডেবিট করলাম। আয়কর কিভাবে করছেন? আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, তারপর সেই টাকাটা প্রদান করছেন, এই জন্য আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করব আর নগদান হিসাবকে ক্রেডিট করব। এরপর হচ্ছে সেভিং সার্টিফিকেট আমরা বলেছি। সর্বশেষ টার্মটা আমরা দেখি, তাহলে আমাদের মোটামুটি আজকে একটা ধারণা হয়ে যাবে। এই ধারণার উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং এ আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 500 টাকা। এখানে হচ্ছে প্রিমিয়াম কিভাবে প্রদান করবেন? উত্তোলন করবেন, অবশ্যই উত্তোলন করে সেটা প্রিমিয়াম দিবেন, উত্তোলন হিসাব আমার ডেবিট হবে। আর যেহেতু আপনি টাকা দিয়ে দিবেন, নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাবের উপর ম্যাক্সিমাম বিষয় থাকে। নেক্সট দেখবো আমরা। এবং আশিককে চেক প্রদান করা হলো 5000 টাকা। আশিককে কেন আমরা চেক প্রদান করবো? ধরেন আশিকের কাছ থেকে আপনি একটা পণ্য কিনেছিলেন, সেই জন্য আশিক হিসাবকে ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আপনি যদি কিনেন বা না কিনেন, কাউকে যদি কোনো কিছু চেকের মাধ্যমে প্রদান করেন, ব্যাংক থেকে টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে, আর আশিক হিসাবকে ডেবিট রাখবেন। কারণ পরবর্তীতে আশিক হয়তো আপনার কাছ থেকে দাম নিয়েছে বা আশিকের কাছ থেকে কোনো পণ্য আপনি কিনেছিলেন, সেটা বাকি ছিল, সেই টাকাটা দিয়ে দিয়েছেন, সেজন্য আশিক হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করে দিব। তো এখানে টোটাল দেখবো হচ্ছে 13টা বা 14টা এরকম। ব্যাংক সুদ মঞ্জুর বা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা। ব্যাংক আপনার উপর কিন্তু সুদ ধরছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট আর ব্যাংক সুদ হিসাবকে ক্রেডিট করব। এগুলো এক নজরে একটু সিম্পল ভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের যে 13টা টার্ম। আপনারা এগুলো যদি পড়েন, আশা করি এখান থেকে সবগুলো পরীক্ষায় কমন পাবেন। এবং এখানে যে লেখাগুলো রয়েছে সবগুলো লেখায় হচ্ছে আপনি ভালো করে খাতায় নোট করে করে অঙ্কগুলো করবেন। এরপর বইটা বের করবেন, বই থেকে আপনার যে সকল টার্ম রয়েছে, কিভাবে ছক করতে হয়, কিভাবে কলামগুলো করতে হয়, এগুলো লিখবেন, দেখবেন আপনার অঙ্কটা সহজ লাগছে। পাশাপাশি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে, সেখানে কিন্তু লেসন বা অধ্যায় ভিত্তিক লেসন রয়েছে, সেগুলো দেখবেন। এগুলোর উপর বিস্তারিত ক্লাসও রয়েছে, যদি ভালো করে বুঝতে চান সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ হলো। পাশাপাশি আজকে এটা গ্লেন্স আকারে আপনাদেরকে এই বিষয়গুলো দেখানো হলো। এগুলো মাথায় রাখলে আপনার সামনের দিনগুলোতে অ্যাকাউন্টিং এর উপর বিশেষ করে ডিপ্লোমা পর্যায়ে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।